আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায়। সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করি। আজকেও সে আলোচনায় থাকবো এবং এজন্য আমাদের সাথে তিনজন অতিথি রয়েছেন স্টুডিওতে। শুরুতে তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি জনাব জাহাঙ্গীর আলম দুলাল, সহসভাপতি যুবদল কেন্দ্রীয় কমিটি, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব ব্যারিস্টার মিতি সানজানা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, আপনাকে আলোচনায় স্বাগত। যেটি বলছিলাম, সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করব, তবে তার আগে মানবাধিকার কমিশনের বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই। জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ব্যারিস্টার মিতি সানজানা, একটু আপনাকে দিয়ে সেই আলোচনাটা একটু শুরু করি। জাতীয় মানবাধিকার কমিশন সংক্রান্ত যে আইনের খসড়া আজকে ক্যাবিনেটে, জি, আমি সেটি নিয়ে একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এটি যখন এর আগেও আলোচনা কিছুদিন আগে খসড়া যখন চূড়ান্ত করা হচ্ছিল, আজকে তো মন্ত্রিসভা অনুমোদন দিল, যখন চূড়ান্ত করা হচ্ছিল তখনই টিআইবি এটি নিয়ে শঙ্কা প্রকাশ করেছিল যে এটি সরকারের এক ধরনের আজ্ঞাবহ কমিশনে পরিণত হতে যাচ্ছে। আপনি কিভাবে দেখেন? আমি আসলে দেখছি, প্রথমত আমি স্বাগত জানাচ্ছি যে মানবাধিকার সুরক্ষার জন্য এবং মানবাধিকারের যে ডেভেলপমেন্ট, আমরা যেটা বলি হিউম্যান রাইটস রিলেটেড যে ডেভেলপমেন্ট, সেটির জন্য আসলে এই আইনটি আমার কাছে মনে হয় যে এটা অনেক দিন ধরেই একটা ওভারডিউ হয়েছিল, যে এই ধরনের আইনের প্রয়োজন ছিল। তো টিআইবি আসলে যে কথাটি বলেছে যে জবাবদিহিতার যে জায়গাটির কথা, এবং বলেছে যে এখানে আসলে এক ধরনের দলীয়করণের বা দলীয় অ্যাপয়েন্টমেন্ট, যেটা একটা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্টের মানে সুযোগটা আসলে এখানে থেকে যাচ্ছে। সো সেই জায়গাটিতে অবশ্যই একটা আশঙ্কার ব্যাপার রয়েছে, কিন্তু ওভারঅল যে আইনের যে পরিবর্তনগুলো আনা হয়েছে, তাতে আমার কাছে মনে হয়েছে যে বেশ ভালো কিছু যুগান্তকারী কিছু পরিবর্তন এই আইনে আনা হয়েছে, যেটা আসলে 2009 সালের যে আইনটি ছিল সেই আইনে অনুপস্থিত ছিল। কিন্তু 2025 সালে যেটি ঠিক করা হয়েছিল সেই তুলনায় কি বেশ খানিকটা পরিবর্তন হচ্ছে না, আনা হয়েছে? সেই তুলনায় বেশ খানিকটা পরিবর্তন আসছে। যেমন ধরেন, পুনর্বাসনের যে কথা আছে, ক্ষতিপূরণের যে বিষয়টি, এর আগে সেটার উপর এক ধরনের রিজার্ভেশন ছিল। তো সেই জায়গাটিতে তো একটা গ্যাপ রয়ে গেছে। কিন্তু আমরা যদি বলি যে একটি ইউনিট গঠন করা হচ্ছে, যেটা যে ন্যাশনাল এনপিএম যেই ইউনিটটি যে গঠন করার কথা বলা হয়েছে, সেটি আমার কাছে মনে হচ্ছে যে খুবই একটা ইফেক্টিভলি যদি কাজ করতে পারে তারা, যে জাতীয় প্রতিরোধ ব্যবস্থা, এই ধরনের রাষ্ট্রীয় নির্যাতনের বিরুদ্ধে আসলে এই ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গঠনের জন্য যে ইউনিটটি তৈরি করা হয়েছে, এরা যদি, আমি মনে করি যে খুব ইফেক্টিভলি কাজ করতে পারে, এবং এদেরকে যদি সেই ক্ষমতাটি আসলে তাদের উপরে অর্পণ করা হয় এবং তদন্তের যে পরিধি রয়েছে সেটিকে যদি আরও বিস্তৃত করা হয়, ইন দ্যাট কেস আমার কাছে মনে হয় যে সেটা আসলে খুব ইফেক্টিভলি কাজ করতে পারবে। এবং সেটা ছাড়াও বেশ কিছু পজিটিভ জিনিস আমরা এখানে দেখেছি, যেমন আমাদের যে কনভেনশন ছিল, যে নির্যাতন বিরোধী একটা কনভেনশন ছিল, সো সেটার আলোকেই আসলে এক ধরনের এই ধরনের ইউনিটটি গঠন করা হয়েছে। সেটা ছাড়াও আইনের ভিতরে অনেক বেশ কিছু পজিটিভ জিনিস আসলে আমি দেখতে পাচ্ছি। জি, গুম নিয়ে ব্যাপক আলোচনা ছিল, মানে 5 আগস্টের পরে কিংবা এই সময়টাতে, বা এমনকি আগের সরকারের আমলেও 5 আগস্টের পরে আরও বেশি আলোচনা হয়েছে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। যেইটি করা হচ্ছে, এর ফলে কি এই গুমকে নিয়ন্ত্রণ করা যাবে বা এর বিরুদ্ধে অবস্থান? আমার কাছে মনে হয় যে সেটা আসলে আমার শুধু যদি থিওরিটিক্যালি থেকে যায়, কাগজে কলমে এক ধরনের গঠন করা হলো ইউনিট, বা সেটার কার্যকারিতার উপরে আসলে ডিপেন্ড করছে যেটা আসলে কতটুকু সেটাকে আসলে ইফেক্টিভ হবে, আসলে এই ধরনের গুম বা রাষ্ট্রীয় যে ক্ষমতার ভেতরে যে ধরনের নির্যাতনগুলো ঘটে থাকে সেগুলো। সো সব কিছু আসলে ডিপেন্ড করে যে কমিশন আসলে কত এফেক্টিভলি কাজ করতে পারছে। 5 জন সদস্যকে নিয়ে যে কমিশনটি গঠন করার কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে নারী সদস্যের কথা এক ধরনের সুপারিশ ছিল বিভিন্ন যারা স্টেক হোল্ডার্স আছে তাদের থেকে, যে 2 জন নারী সদস্য রাখা। টোটাল 5 জন, তো মানে হেড একজন আছেন এবং 4 জন সদস্য থাকবেন কমিশনার। সো তার ভেতরে বলা হচ্ছে যে
একজন নারী, ন্যূনতম একজন নারী থাকার কথা বলা হচ্ছে, কিন্তু এটি যদি আসলে এবং অগ্রাধিকারের কথাটা বলা হচ্ছে। সো আমি মনে করি যে 2 জন নারী সদস্য যদি থাকতেন সেখানে, সেটা খুবই ভালো হতো আমার কাছে মনে হয়, বাধ্যতামূলকভাবে। এবং সেই সাথে যেমন নৃগোষ্ঠীর যারা রয়েছেন অধিবাসী, তাদেরকে এখানে মানে এই কমিশনে আনার কথা একটা বলা হয়েছে, সেটি অত্যন্ত খুবই একটা ভালো মেজার নেওয়া হয়েছে বলে আমি মনে করছি। এবং সেই সাথে সাথে যে বাছাই কমিটির কথা বলা হয়েছে, সেখানে বেশ ইন্টারেস্টিংলি বেশ কিছু ব্যাপার ইনক্লুড করা হয়েছে। একটা হচ্ছে যে ইউনিভার্সিটির একজন প্রফেসর সেখানে থাকবেন বাছাই কমিটিতে, সো সেটিকে আমি অত্যন্ত ওয়েলকাম জানাই। এবং সেই সাথে সাথে আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, যে সিভিল সোসাইটির পক্ষ থেকে একজন প্রতিনিধি থাকার যে বিষয়টি, সো যেই জিনিসগুলো আসলে এর আগে অতীতে আমরা দেখিনি, সো সিভিল সোসাইটির একজন প্রতিনিধি থাকা, সেটিও আমি মনে করছি যে একটি অত্যন্ত ভালো স্টেপ। সিভিল সোসাইটি কিংবা একজন শিক্ষক থাকলেও পুরো কমিটিতে যারা থাকবেন সেখানে সিভিল সোসাইটি এবং শিক্ষকের যে মতামত, সেটি কতটা প্রাধান্য পাবে বলে আপনি মনে করেন? এখানে বাছাই যারা করবেন, যেই কমিটিটা আসলে বাছাই করবেন, সেখানে আর কি এই ধরনের কথা বলা, মানে আমি সেটার কথাই বলছি যে সেই বাছাই কমিটিতে তাদের মতামত কতটা শেষ পর্যন্ত গুরুত্ব পাবে বলে আপনি মনে করেন? এক্স্যাক্টলি, মানে সেই মতামতের জায়গাটিতেই আমার কাছে মনে হয় গুরুত্ব দিতে হবে। এবং আসলে মানবাধিকার সুরক্ষা এটি তো আসলে একটি রাষ্ট্রীয় দায়িত্ব, এবং রাষ্ট্র, আমরা যেহেতু ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস যেই কনভেনশন, সেটাতে আমরা সাইন করেছি, এবং রাষ্ট্র হিসেবে র্যাটিফাই করার মাধ্যমে কিন্তু বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ যে প্রত্যেকটি নাগরিকের সেই মানবাধিকারের সুরক্ষাটি দেয়া। তো সেই ক্ষেত্রে এটা তো আসলে শুধু থিওরিটিক্যালি থাকলে চলবে না, সেটাকে কিন্তু সেই প্রত্যেকটা কমিটি মেম্বার যারা রয়েছেন তাদের ভয়েসটা যাতে সেখান পর্যন্ত আসলে পৌঁছায়, এবং মতামতের গুরুত্বটি সেটি আসলে খুবই ইম্পর্টেন্ট। এবং তদন্ত করার ক্ষেত্রে যেই মানে পাওয়ারগুলো দেওয়া হচ্ছে, সেটাও কিন্তু এখানে ইম্পর্টেন্ট। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে ভুক্তভোগীর ইমিডিয়েট এক ধরনের সুরক্ষা, সেটি দেওয়ার কথাও কিন্তু বলা হচ্ছে, যে ইমিডিয়েটলি তাকে একটা সুরক্ষা দেয়। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে এক ইন্টারিম অর্ডার প্রদান করার, অন্তর্বর্তী আদেশ, ওই ভুক্তভোগীর সুরক্ষার জন্য, হ্যাঁ, সুরক্ষার জন্য অন্তর্বর্তী আদেশ সেটা দিতে পারবে হচ্ছে যে আপনার সেই কমিশন দিতে পারবে। এটা আমার কাছে মনে হয় যে একটু ফরিদুল হকের কাছে জানতে চাই। ফরিদুল হক যেটি কথা বলছিলেন নীতি সঞ্চালনে, যে এই আইনে যেটি বলা হচ্ছে, তদন্ত চলাকালে ভুক্তভোগীর তাৎক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা, সম্ভাব্য ক্ষতিরোধে কমিশনকে অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। এর ফলে আইনটা আর একটু ভালো হলো নাকি, মানে আপনারা কিভাবে দেখেন? জি, ধন্যবাদ আপনাকে। মানবাধিকার কমিশন আইন বহুল আলোচিত। যেটা বলতে হবে, আপনার এই স্পেসিফিক প্রশ্নের উত্তরে আমাদের একটু পেছনে যেতে হবে। 2009 সালের আইন কেমন ছিল এটা আমরা জানি। 2009 সালে যখন মানবাধিকার কমিশন গঠন করা হয় প্রথমবারের মতো, তখন হয়তোবা মনে করা হচ্ছিল যে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার, যে পরবর্তীতে ফ্যাসিস্ট হয়ে উঠবে, সে সম্ভবত মানবাধিকার কমিশন দিয়ে বাংলাদেশের মানুষের মানবাধিকার রক্ষা করার চেষ্টা করতেছে। কিন্তু ওই মানবাধিকার কমিশনের ঘাড়ে বন্দুক রেখে কি বলে যে আমাদের ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ কিংবা সর্বোচ্চ সংখ্যক মানবাধিকারের লঙ্ঘন ঘটানো হয়েছে। তো স্বাভাবিকভাবে এটা আমাদের বাতিল করার দরকার ছিল। বাতিল করে 2025 সালে ইন্টারিম গভর্নমেন্ট যে অধ্যাদেশ করলো, সেই অধ্যাদেশের মধ্যে ধরেন স্বপ্রণোদিত হয়ে কমিশন গুম, কোনো বাহিনী বা সংস্থা দ্বারা কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন যদি হয়, সেটার তদন্ত করার ক্ষমতা তাদের কাছে, মানে কমিশনের কাছে দেওয়া হয়েছিল। এবং ওই অধ্যাদেশ অনুযায়ী গঠিত কমিশন কিন্তু 1700-র উপরে তদন্ত করেছে গত 15 বছরের যে 1700-র উপরে, আমি ঠিক এক্সাক্ট ফিগারটা আমার মনে নেই। ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, সরকার বলছে, একটু সরকারের কথা বলি, সরকার এখানে বলছে যে তাদের তো নিজস্ব জনবল নেই, কিভাবে তদন্ত করবে? কিন্তু তারা করেছে। একটা ইন্টারিম সময়ে একটা অস্থায়ী কমিশন এই কাজটা করেছে। ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, এই মানবাধিকারের কি বলে যে জুলুম, মানে মানবাধিকার লঙ্ঘন করার মধ্য দিয়ে যে জুলুম, সেই জুলুমের শিকার একটা কি বলে যে গোষ্ঠী হিসেবে যে রাজনৈতিক দল বিএনপি তার 31 দফা যে বিখ্যাত কর্মসূচি, সেইখানে কিন্তু বিএনপি বলেছিল যে গুম, খুন, ক্রসফায়ার সহ এই সুনির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে একটা মানবাধিকার কমিশন করা হবে। এইগুলোকে কি বলে যে এইগুলোকে এইটা যাতে ভবিষ্যতে না হয়, সেটা 31 দফাতে ছিল।
এরপরে আসলো আমাদের নির্বাচনের পরে যখন এই অধ্যাদেশগুলো পাশ করার সময় আসলো, আপনারা জানেন যে একটা বিশেষ কমিটি করা হয়েছিল পার্লামেন্টে। সেই কমিটির একটা প্রতিবেদন কিন্তু হয়েছিল প্রত্যেকটা অধ্যাদেশের উপরে। মানবাধিকার কমিশনের অধ্যাদেশের উপরে ইন্টারেস্টিং, মানে সেই সময় যে কি বলে যে সুপারিশটা এসেছিল এই বিশেষ কমিটি দ্বারা, সুপারিশটা ছিল হচ্ছে এরকম যে সরকারের অনুমতি ছাড়া কোনো তদন্ত করা যাবে না। মানে যদি কোনো রাষ্ট্রীয় বাহিনী এই মানবাধিকার কিংবা গুমের ঘটনা অভিযুক্ত হয়। ঘটায়। ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন কিংবা মানবাধিকারের বিরুদ্ধে যে ধরনের কাজ বাংলাদেশে সরকারি কিংবা রাষ্ট্রীয় বাহিনী ছাড়া অন্য কেউ তেমনভাবে করেছে এরকম উদাহরণ জানা নাই। তার মানে হচ্ছে যে যিনি এটা করছেন তার কাছে আমার যাইতে হবে অনুমতির জন্য। এইটা ছিল হচ্ছে তাদের সুপারিশ, এবং সেই সুপারিশের উপরে ভিত্তি করে ওনারা এই অধ্যাদেশটাকে তখন ল্যাপস করে দেয়। ল্যাপস করে দিয়ে এখন নতুন করে এই অধ্যাদেশটা আইন আকারে আনার জন্য পাশ করা হচ্ছে। এখন আবার বলা হচ্ছে যে কমিশন তদন্ত করতে পারবে। তবে এটা হচ্ছে বাংলাদেশের যে কোনো আইন পড়ার ক্ষেত্রে তবে যদি কিন্তু এই তিনটা শব্দ যদি দেখেন এটাকে মারাত্মকভাবে সন্দেহ করবেন। কারণ বাংলাদেশের মানে মাদার ল যেটা সংবিধান যদি আপনি পড়েন, সংবিধানের যদি কিন্তু তবে দিয়ে, মানে ধরেন আপনাকে একটা অধিকার দেওয়া হচ্ছে কিংবা আপনাকে একটা পাওয়ার দেওয়া হচ্ছে, তবে দিয়ে আবার এটা কেড়ে নেওয়া হচ্ছে। এই তবে কিন্তু যদির আবিষ্কারক আমাদের যারা সংবিধান প্রণেতা, যারা আমাদের ফাউন্ডিং ধরেন কনস্টিটিউশন মেকার, ওনারা খুব দারুণভাবে ইয়েগুলো ব্যবহার করছেন। ধরেন আপনার সমস্ত মৌলিক অধিকার আপনাকে দেওয়া হয়েছে, তবে প্রচলিত আইনের সাপেক্ষে। প্রচলিত আইন হচ্ছে এরকম যে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য আপনাকে মেরে ফেলাও জায়েজ আছে। এইভাবে হচ্ছে আপনাকে ধরেন অধিকারগুলো দেওয়া হয়েছে। এই তবে বলে রাষ্ট্রীয় বাহিনী যদি ধরেন কোনো ধরনের অভিযোগ হয় রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে, কোনো গুম কিংবা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হয়, তাহলে ওই বাহিনীর কাছেই কমিশন আবেদন করবে যে আপনারা একটা প্রতিবেদন দেন, এবং এই প্রতিবেদন কতদিনের মধ্যে দেবে এর কোনো বাধ্যবাধকতা নেই। আচ্ছা, প্রতিবেদনটা দেওয়া হলো ধরেন অনন্তকাল কিংবা ধরেন 1 বছর পরে একটা প্রতিবেদন দেওয়া হলো, বাংলাদেশে কি ঘটে আমরা জানি। দেওয়ার পরে এই প্রতিবেদন যদি কমিশনের পছন্দ না হয়, কমিশন আবার এইটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না, আর একটা সুপারিশ দিতে পারবে। সেই সুপারিশটাও ব্যবস্থা নিবে আবার ওই বাহিনী, সেটার জন্য তার কাছে 45 দিন সময় তখন থাকবে। তো এই যে অনন্তকাল এবং 45 দিন মিলে ধরেন যে আলামত আছে, আলামত ধ্বংস করার জন্য এতটুকু যথেষ্ট, এটা যথেষ্ট। তো মোট কথা হচ্ছে যে আমরা দীর্ঘ মানবাধিকার লঙ্ঘনের মানে জুলুমের মধ্য দিয়ে এসে বর্তমানে যে সরকার তারা আমাদেরকে যে অঙ্গীকার করে ক্ষমতায় এসেছিল, এইটাকে চেঞ্জ করার জন্য আমরা যে স্টার্টটা করেছিলাম ইন্টারিম সময়ে, সেটাকে ওনারা বাতিল করলেন, বাতিল করে প্রায় আগের মতো নিয়ে গেলেন। তো এর মধ্য দিয়ে ওনারা কীরকম মানবাধিকার আমাদেরকে রক্ষা করতে চান এইটা মোটামুটি ধারণা পাওয়া যাচ্ছে। যে কিছু ধরেন কি বলে যে কসমেটিক্স কিছু পরিবর্তন করে বলা চলে হাসিনার যে রেখে যাওয়া যে মানবাধিকার কমিশন সেটাই এখানে বহাল করার ব্যবস্থা করা হচ্ছে। এর মধ্যে দিয়ে গুম অধ্যাদেশটাও আছে, গুম অধ্যাদেশের সাথে এটা কিন্তু কানেক্টেড। কারণ গুম অধ্যাদেশের মধ্যেও এরকম যাদের গুমের যে ধরেন গুমের ঘটনা তো সাধারণ কোনো অপরাধী কিংবা ধরেন কোনো ক্রিমিনাল গোষ্ঠী গুমের ঘটনা ঘটিয়েছে এরকম রেকর্ড তো খুব কম। গুম তো ঘটিয়েছে মূলত আয়নাঘর কাদের কাছে ছিল, আয়নাঘর একদম সরাসরি এখানকার ধরেন রাষ্ট্রীয় বাহিনী, সামরিক বাহিনী কিংবা আধা সামরিক বাহিনী, তাদের কাছে এই আয়নাঘরগুলো ছিল। এখন এই সামরিক বাহিনী যদি আমাকে গুম করে আয়নাঘরে নেয়, ওই সামরিক বাহিনীর কাছে কমিশন জানতে চাইবে যে আপনারা এটা তদন্ত করেন। তো তদন্ত করে যদি ধরেন তারা অনন্তকাল পরে তাদের দয়া হয়, তারা একটা রিপোর্ট দিবেন। রিপোর্ট দেওয়ার পরে যদি এটা কমিশনের পছন্দ না হয়, কমিশনের যদি ওই বদান্যতা থাকে, পছন্দ না হলে দেন হচ্ছে কমিশন আবার আর একটা ধরেন তাদের কাছে সুপারিশ করবে। সেই সুপারিশ ধরেন সুপারিশ মানতে আবার রাষ্ট্রীয় বাহিনী বাধ্য না। তো এইটা হচ্ছে যে ধরেন পুরো অ্যারেঞ্জমেন্টটা দাঁড়াচ্ছে। আমি অন্তত আজকে যতটুকু সুযোগ পাইছি এতটুকু রিড করছি। যদি এটা না হইতো তাহলে, এটা না হয় এখনো যদি আমি দেখি, যদি এটা না হয় তাহলে আমি খুশি হব। কিন্তু আদতে আপাত দৃষ্টিতে আমার কাছে যেটা মনে হচ্ছে ওই 2009 সালের যে মানবাধিকার কমিশন সেটারই ধরেন একটু পরিশীলিত রূপ কিংবা একটু ভিন্ন ফর্ম, কিংবা ধরেন হাসিনার যে মানবাধিকার কমিশন এটা আপনি ধরেন বলতে পারেন যে বিএনপি মানবাধিকার কমিশন, ডিফারেন্স খুব একটা হয় নাই। মাঝখান থেকে ধরেন আমরা একটা সংস্কার হয়েছিল ইন্টারিম সময়, সেটা আবার কেড়ে নেওয়া হলো আর কি। এই জি
জাহাঙ্গীর আলম দুলাল, একটু আপনার কাছ থেকে জানতে চাই, স্বাভাবিকভাবেই আইন শৃঙ্খলা রক্ষার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দরকার হয়, নানান কিছু সিস্টেমের দরকার হয়। সরকার পরিচালনার জন্য কি গুম করাটাও আসলে এরকম একটা এসেনশিয়াল কিছু কিনা, কিংবা মানবাধিকার লঙ্ঘন করাটাও এসেনশিয়াল কিনা? না হলে এতটা রাগঢাক করে কমিশন গঠন করার কারণ কি? ধন্যবাদ। দেখেন, প্রথমেই আমি ফরিদ ভাইয়ের যে আলোচনা শেষ করছে, যেখানে আমি সেখান থেকে শুরু করতে চাই। উনি বলছে যে শেখ হাসিনার যে রেখে যাওয়া কমিশন সেটারই পুনরাবৃত্তি। আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং এটা বিরোধিতা করছি। কারণ শেখ হাসিনা রেখে যাওয়া কমিশন, এইটা কমিশন ফার ডিফারেন্স। এখানে কিন্তু শুরুতেই আপনার যে আইনটা করা হয়েছে এনপিএম, ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজম বা জাতীয় প্রতিরোধ ব্যবস্থা, এইটা এই ধারার আওতায় আপনার যদি রিমান্ড দেওয়া হয় বা গুম বা খুনের কোনো সম্ভাবনা থাকে, তো ওই জায়গাগুলো গিয়ে পর্যবেক্ষণ করতে পারবে এই কমিশন। সে ক্ষমতা দেওয়া হয়েছে। এটা একটা আপনার যারা ভিকটিমের পক্ষে একটা বিশাল সাপোর্ট। আগে তো আপনি কোথায় নিয়ে গেছে, কোনখানে রিমান্ড নিচ্ছে, কোন থানায় নিচ্ছে, তাই খুঁজে পাওয়া যেত না। থানায় গেলে বলতো ডিবি নিচ্ছে, ডিবি নিলে বলতো যে না এনএসআই নিচ্ছে, এনএসআই গেলে বলতো না আমরা নিয়ে নেই, লোকাল থানা বা র্যাব নিচ্ছে। মানে এক্সক্লুসিভ বা নির্দিষ্ট কোনো জায়গার হদিস পেত না, কোথায় খুঁজবে তার সন্তানকে বা বাবাকে বা ছেলেকে। এখন তো আপনি নির্দিষ্ট জায়গা পাচ্ছেন এবং জায়গায় গিয়ে কমিশন তদন্ত করতে পারতেছে। তারপর আরেকটা করা হয়েছে, যদি ভিকটিম দেখা যাচ্ছে কি ভিকটিম দেখা যাচ্ছে অনেক সময় দুর্বল থাকে, সে নিরাপত্তাহীনতায় ভোগে, তার উপর বিভিন্ন ধরনের থ্রেট আসে, সে তখন আইনের আশ্রয় নিতে পারে না, তখন এরা ইন্টারিম আদেশ দিতে পারবে এই কমিশন। তা সেটা কি আপনি মনে করেন না যে আপনার ভিকটিমের পক্ষে আইনটা হয়েছে? এটা তো সম্পূর্ণভাবে ভিকটিমের পক্ষে। এবং একটা আমি মনে করি এই যাবৎকালে যত মানবাধিকার কমিশন হয়েছে তার মধ্যে এটা উৎকৃষ্ট কমিশন। হ্যাঁ, তারপর ফরিদ ভাই যে সমালোচনা করলো যে এটা শেখ হাসিনা কমিশন, সেটা তো নাই। এটা কিন্তু খসড়া আপনার অনুমোদন হয়েছে, এটা কিন্তু চূড়ান্ত না। সাধারণত খুব বড় আকারের, জানি না অবশ্য চাইলে করতে পারেন, কিন্তু খুব বড় পরিবর্তন হওয়ার কি নজির আছে? মানে হ্যাঁ, অবশ্যই হতে পারে। আপনি চূড়ান্ত আপনি এইটা আলোচনা হচ্ছে, সমালোচনা আসতেছে, বিভিন্ন বুদ্ধিজীবী বা বিভিন্ন পেশাজীবীদের মতামত, আপনার সাংবাদিক সমাজ যারা আছেন তাদের মতামত তো আগেও হয়েছে, টিআইবিও অনেক সুপারিশ করেছে, কিন্তু খুব একটা আমলে নেওয়া হয়নি। না, আমলে নিয়েই তো এই কমিশনটা এখন যে খসড়া যে প্রস্তাবটা হয়েছে, এটা তো আপনার সবার মতামত নিয়েই তো এই কমিশনটা এই প্রস্তাবগুলো আসছে। এবং এই প্রস্তাবগুলো তো জনকল্যাণমূলক। এবং যে ধারাগুলো আছে আমি তো দেখলাম, তো কোনো ধারাই তো আপনার জনগণের বিপক্ষে যায়নি আমি মনে করি, সবই তো জনগণের পক্ষে, ভিকটিমের পক্ষে। অভিযুক্ত বাহিনীর কাছে যদি প্রতিবেদন চাওয়া হয়, যেটি ফরিদ বললেন, সেটি আসলে তাদেরকে বাধ্য না করলে কি তারা আসলে দিবেন প্রতিবেদন? এখানে একটু আছে, দেখেন আপনি একটা রাষ্ট্র নিরাপত্তার জন্য তো বাহিনী থাকবেই, বাহিনীতে কাজ করতে পারে। বাহিনী যদি ভয় থাকে যে আমি গ্রেপ্তার হতে পারি বা আমার বিরুদ্ধে মামলা হতে পারে, তখন সেই বাহিনীতে সঠিকভাবে কাজ করানো সম্ভব না। হ্যাঁ, এই জন্য তাদেরকে আগে গুমটাকে কাজের অংশ না, গুম না তো। আপনার দেখুন একটা তদন্ত দিলেন, সে তদন্ত করছে কিনা, সেটা যদি সে তদন্ত করে নাই বা সে অন্যায় করছে, সেটা আমি পরবর্তী তার ডিপার্টমেন্টাল মামলা হবে, ডিপার্টমেন্ট তাকে দেখবে। কিন্তু আপনি তার বিরুদ্ধে একটা মামলার কমিশন একটা পিছনে দাঁড়িয়ে থাকবে, সে কাজটা করছে, তখন সে কাজ করতে পারবে না। ডিপার্টমেন্টাল মামলার সিনারিও তো সে আগের আওয়ামী লীগ সরকার আমলেও ছিল, মানে সেই সুযোগটা আগেও ছিল। সে আওয়ামী লীগ সরকার বিএনপি সরকার তো এক না, বিএনপি সরকার জনগণের সরকার। মানে জনগণের সরকার 2008 সালে তারাও ভোটেই এসছে, জনগণের ভোটই। কিন্তু পার্থক্যটা কোন জায়গায়, মানে কাগজে কলমে পার্থক্যটা কোন জায়গায়? কাগজে কলমে পার্থক্য যে ধারাগুলা, এই যে এনপিএম এর ধারাগুলা, তারপর আপনার ইন্টারিম আদেশ সেটা দিতে পারবে। তারপর ওই যে আপনি যেটা বললাম যে জায়গায় গ্রেপ্তার হয়েছে বা রিমান্ড নেওয়া হয়েছে, সে জায়গায় আপনি গিয়ে তদন্ত করতে পারবে, পর্যবেক্ষণ করতে পারবে, দেখতে পারবে যে ভিকটিম ঠিকমতো সাপোর্ট পাচ্ছে কিনা। তখন তো এটা তার আপনার গোপন করার সুযোগ থাকবে না। এবং তার বিরুদ্ধে অন্যায় যদি করে, অন্যায় করার সুযোগ আর পাবে না, তারা অ্যালার্ট হয়ে যাবে, তারা ভয় পাবে বা ভয়ে থাকবে যে এখানে কমিশন আসতে পারে এখনই। কমিশন সদস্যরা কমিশন আসলেও তো ব্যবস্থা নেওয়ার সক্ষমতা কমিশনকে দেওয়া হয়নি, তাহলে কমিশন আসলেই তারা কেন ভয় পাবে? কেন কমিশন সুপারিশ করবে ব্যবস্থা নেওয়ার জন্য। সুপারিশ তো গভর্নমেন্ট, সুপারিশ করলেই তো আপনার যে অপরাধী, সে আপনার যদি আইনশৃঙ্খলা বাহিনী অপরাধ করে, তার অপরাধ ধরা খেয়ে গেল। আপনার নিশ্চয়ই মনে আছে আওয়ামী লীগ সরকার আমলে শেষের নির্বাচনের সময় যারা অনিয়ম করেছিলেন, এরকম কয়েকজন কর্মকর্তাকে, পুলিশ সহ অন্যান্য কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে নির্বাচন কমিশন, কিন্তু সেই ব্যবস্থা হয়নি। মানে বাহিনী, মানে তার নিজস্ব বিভাগ সেই ব্যবস্থা করেনি। এরকম যে ভবিষ্যতে করবে বা না করলে কি করবে? এখন আওয়ামী লীগ আমলের সাথে বিএনপি আমল তুলনা করা চলবে না। আওয়ামী লীগ তো কখনো জনগণের সরকার ছিল না, ওটা একটা দলীয় সরকার, দলীয় ওর কারণে কি রামরাজত্ব কায়েম করা হয়েছিল। সেটি পরে, কিন্তু 2008 সালে তো তারাও নির্বাচনের মাধ্যমে এসেছিল। নির্বাচনের মাধ্যমে 8 থেকে 14 মোটামুটি
গ্রহণযোগ্যতা ছিল, মানে তারা কিন্তু 14 পরে একদম ফেসিস্ট হয়ে গেছে। ঠিক আছে, 14 পরে ফেসিস্ট হয়েছে, দামি রূপ ধারণ করছে। ওই সময় তারা টুকটাক অন্যায় বা ত্রুটি বা আইন শৃঙ্খলা বাহিনীদেরকে সেটা ধরেন আপনার রিজনেবলের মধ্যে পড়ে, কিন্তু এর পরে থেকে তারা যে অবস্থায় গেছে দানবীয় আকার ধারণ করছে। না আমি সরকারের না, আমি বলতে চাচ্ছি বিভাগগুলো তো ব্যবস্থা নেয়নি, এখন যে ব্যবস্থা নিবে বিভাগ তো সেই একই অ্যাডমিনিস্ট্রেশন, একই পুলিশ, এইখানে তো পরিবর্তন হয়নি। এখন বিভাগগুলো ব্যবস্থা নেয়নি, তো আপনার যে টপম্যান যে থাকে তার নির্দেশ ওরকম ছিল না। আচ্ছা, আমাদের গণতান্ত্রিক সরকারে আজকে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি আপনি দেখেন তিনি যে সিস্টেম চালু করছে জনগণের পক্ষে, সে কিন্তু সবসময় কথা বলতেছে, জনগণের কল্যাণে কাজ করতেছে। আপনি দেখেন সে কিন্তু এই নির্বাচিত হওয়ার পরই বিরোধী দলের সব নেতার বাসায় গিয়েছে, তাদেরকে সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখেছে। এটা কি গণতন্ত্রের জন্য সুবাতাস বয়ে নিয়ে আসছে। বিগত দিনে কিন্তু এরকম নজির কখনো ছিল না। আজকে সে যে নিরাপত্তা, সে যেভাবে চলছে, 4টা গাড়ি নিয়ে সে মুখ পড়তেছে, তারপর গাড়ি থামিয়ে সে কোনো আপনার কনস্টেবলের সাথে কথা বলতেছে, আজকে তার সাথে দেখা করতে পারতেছে, বাসার সিকিউরিটি গার্ড, পঞ্চম শ্রেণীর ছাত্রী তার সাথে দেখা করতে পারতেছে। যে আপনি বলছেন যে সরকারের পরিবর্তন হয়েছে, ফলে আচরণও পরিবর্তন হবে। আমরা আলোচনায় ফিরবো। উনি বোধহয় যেটা বলতে চাচ্ছে যে আমি আমার নিজের এগেইনস্টে বা আমার নিজের কলিগদের এগেইনস্টে এখানে একটা কনফ্লিক্টিং ইন্টারেস্ট বা বায়াসনেসের একটা সুযোগ থাকে, কারণ সে নিজেই যখন সেই তদন্তটা করছে তখন সেখানে আমি সেটা নিয়ে আপনার কাছে জানতে চাইবো, তবে তার আগে আমি একটু বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটু বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা। মিতি সানজানা, আপনার কাছে আবারও একটু জানতে চাই, যেটি টিআইবিরও উদ্বেগ ছিল বা যেটি ফরিদ হকও বলছিলেন, এইটি সরকারের একটি বিভাগের আওতাধীনই একটি কমিশন আকারে হয়তো পরিণত হতে যাচ্ছে। যদি সেটি হয়, দিন শেষে এটি স্বাধীন কমিশন হিসেবে কাজ করতে পারবে কিনা? মানে যে আমার কাছে মনে হয় যে মানবাধিকার কমিশন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় একটি রাষ্ট্রের জন্য, এবং মানবাধিকার কমিশনকে ইন্ডিপেন্ডেন্টলি একদম স্বাধীনভাবে কাজ করাটা সেটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং এখানে ধরেন কোনো ধরনের পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হলে তখন সেখানেই কিন্তু আমাদের একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের একটা সুযোগ সেখানে তৈরি হচ্ছে, যদি এটা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হয়। সো যার ফলে এখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আসলে কিভাবে হচ্ছে সেটা আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং সেই সাথে সাথে যে ইন্ডিপেন্ডেন্টলি তদন্ত করার যে ক্ষমতা, প্রথমত হচ্ছে যে দলীয়করণ না করার মাধ্যমে কমিশনটি গঠন করা, যেমনটা বলা হয়েছে যে নাগরিক সমাজের প্রতিনিধি থেকে শুরু করে নারীদেরকে অন্তর্ভুক্ত করা এখানে, এবং অ্যাট দ্য সেম টাইম সেখানে কিন্তু ওই যে জবাবদিহিতার জায়গাটা এবং কাজের যে পরিসর, তদন্ত করার জুরিসডিকশনটা কত দূর আছে আসলে সেই কমিশনে, সেটা আমার কাছে মনে হয় যে সেই জায়গাটাতেও আসলে আরও স্পষ্টভাবে পরিষ্কার করা এবং সেটাকে আরও বিস্তৃত করা, ইন্ডিপেন্ডেন্টলি যে তারা যাতে এই তদন্তটা করতে পারে। আরেকটা যেটা দেখলাম যে ধারা 17 একটা অ্যাড করা হয়েছে, সো যেখানে বলা হচ্ছে যে তদন্ত কমিশনের যে রিপোর্টটা হবে সেটা কিন্তু কোর্টে অ্যাডমিসিবল হবে। সো যার ফলে এই যে কোর্টে যেটাকে একটা সাক্ষ্য হিসেবে গ্রহণ করার যে একটা জিনিস, সেটা ভালো বিষয়। সো টেকনিক্যালি যদি আমরা বলি এই বিষয়গুলো ঠিক আছে, প্রসিডিউরাল বিষয়গুলো ঠিক আছে, কিন্তু আদৌ আসলে সেখানে স্বচ্ছতা এবং স্বাধীনভাবে যাতে কাজ করতে পারে সেটাকে নিশ্চিত করতে গেলে অবশ্যই কিন্তু এখানে কোনো পলিটিসাইজ করার সুযোগ নাই। কারণ এটা হচ্ছে একদমই আমরা যেখানে যে সর্বোচ্চ গুরুত্ব দেয়া এটাকে, মানবাধিকার কমিশন আমি মনে করি যে সবচেয়ে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, যার মাধ্যমে আসলে নাগরিকদের, সকল নাগরিকদের মানবাধিকার সুরক্ষিত হবে। সো এক্ষেত্রে তো আসলে প্র্যাকটিক্যালি আসলে কি হচ্ছে, কাগজে কলমে বা আইনে যাই থাকুক না কেন, সেটা আমার কাছে মনে হয় যে সেটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় ছোট করে জানতে চাই, যদি মানবাধিকার কমিশনকে স্বাধীনতা দেয়া হয় এবং তারা যদি মানবাধিকার লঙ্ঘনের দায়ে সরকারের কোনো বাহিনী বা ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সক্ষমতাও থাকে সরাসরি, তাহলে কি সামগ্রিকভাবে নির্বাহী বিভাগের কিংবা রাষ্ট্র পরিচালনায় সরকারকে কোনো বেগ পেতে হয় বলে আপনি মনে করেন? হ্যাঁ, হতে তো অবশ্যই পারে, সেক্ষেত্রে তো হতেই পারে। সো যার কারণে আপনার টিআইবি যে রিপোর্টটা ছিল ওখানে কিন্তু বলা হয়েছে এই কথাটা যে এখানে আসলে একটা এক্সিকিউটিভ যারা আছে তাদের এক ধরনের সেখানে ইনফ্লুয়েন্স থাকার সম্ভাবনা একেবারে স্ট্রাইক আউট করে দেওয়া যাচ্ছে না। তো কাজেই এটাকে আসলে যদি একেবারে স্বাধীনভাবে জিনিসটাকে গঠন করা এবং একদম পলিটিসাইজ যাতে না হয় সেই বিষয়টাকে খেয়াল রেখে যে সর্বজন মানে কাছে গ্রহণীয় যে সমস্ত ব্যক্তি আছে তাদেরকে আসলে সেভাবে করে যদি আনা না হয় এবং সেই
ক্ষমতা যদি দেয়া না হয় যাতে করে তার ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, এবং জবাবদিহিতাও থাকতে হবে একটা জনগণের কাছে। সো জনগণের কাছে জবাবদিহিতা সেটা তো একটা খুব জরুরি বিষয়। জনগণের কাছে আসলে কমিশনের যে একটা অ্যাকাউন্টেবিলিটি, ধরেন একজন সে বিচার দিল, সেটি আসলে এক ধরনের তদন্ত হচ্ছে, কিন্তু সেখানে স্বচ্ছতা আছে কি নেই, সেখানে তো জনগণেরও একটা, বা ভুক্তভোগী যে ব্যক্তি আছে, ভিকটিমের পরিবার, তাদের তো আসলে একটা জবাবদিহিতার আরেকটি বিষয় যেটি নিয়ে কথা হচ্ছিল একটু আগে, যে বাহিনীর নিজস্ব বিভাগীয় তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া, সেটি নজির বাংলাদেশে এই বিধান বাংলাদেশে আগেও আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিজস্ব বিভাগীয় মামলার মাধ্যমে ব্যবস্থা নিয়ে থাকে, কিন্তু যে বিষয়গুলোতে অভিযোগ আসে, এই মানবাধিকার লঙ্ঘন কিংবা গুম, সেগুলোর ব্যাপারে পেছনের ইতিহাস আসলে আপনি কতটা সন্তুষ্ট, যে কতটা বিভাগীয় ব্যবস্থা নিয়ে আপনি কি সন্তুষ্ট? তদন্তর বিষয় যেটা, অনেক ক্ষেত্রে আপনার ধরেন বিভাগীয় তদন্ত যখন হয় ইন্টারনাল কমিটি গঠনের মাধ্যমে, সেই ক্ষেত্রে তো সেখানে অবশ্যই আমি মনে করি যে বায়াসনেসের একটা সুযোগ থাকে। কারণ আপনার একজন ব্যক্তি, আপনার কলিগ বা আপনার একজন সাবঅর্ডিনেট, তার এগেনস্টে আপনি যখন সেই ইনভেস্টিগেশনটা করছেন, সেখানে তো একটা বায়াসনেসের সম্ভাবনা থেকে যায়, থাকে, এবং এটা হয়, এটাকে আপনি কোনোভাবে স্ট্রাইক আউট করার কোনো সুযোগ নেই। সো সেই ক্ষেত্রে আমি মনে করি যে একটা এক্সটার্নাল কমিটি সেটাকে মনিটর করার একটি বিষয় কিন্তু এখানে আনা যেতে পারে। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বিভাগীয় যে সমস্ত ক্ষেত্রেই আপনি খেয়াল করবেন যে যখন এই ধরনের একটা বায়াসনেসের সুযোগ থেকে থাকে, তখন কিন্তু সেখানে একজন দুজন এক্সটার্নাল কমিটি মেম্বার রাখা যেতে পারে, যাতে করে তারা আসলে এক ধরনের আরেকটা লেয়ারে যাতে এক ধরনের মনিটরিং হয়ে থাকে তাদের ওপর। জি, ফরিদুল হক, আপনার কাছে ভিন্ন আরেকটি প্রসঙ্গে আসলে আমরা যেতে চাই। গত দুদিন ধরে ভারত বাংলাদেশের বিষয়গুলো বেশ আলোচনায়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ভারতের হাইকমিশনার বৈঠক করেছেন, তিনি আবার দিল্লিতে ফিরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন। আবার ভারতের যিনি গোয়েন্দা প্রধান, তিনি বাংলাদেশ সফরে রয়েছেন, এখন শীর্ষ কর্তাদের সাথে বৈঠক করছেন। এই যে সাম্প্রতিক সময়ের এত কূটনীতিক যে বার্তা চালাচালি, এটি আসলে কি বার্তা দেয়? আচ্ছা, আমি এই প্রশ্নে যাওয়ার আগে জাস্ট 30 সেকেন্ড একটা কথা একটু বলে রাখি। এই মানে আইনটা নিয়ে, পুরো আইনটার মধ্যে আমি যারা আগ্রহী তাদেরকে অনুরোধ করব তারা যাতে আইনের 19 ধারাটা পড়ে। 19 ধারাতে বলা আছে যে শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে অনুসরণীয়, শৃঙ্খলা বাহিনী কারা সেটার একটা লিস্ট দেওয়া আছে, সেনাবাহিনী সব পুলিশ টুলিশ সবগুলোকে দেওয়া আছে। এবং ওইখানে প্রথম লাইনটা হচ্ছে এরকম যে এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ হচ্ছে যে এই লাইনটা বাংলাদেশের যে সমস্ত গুরুত্বপূর্ণ আইন, এই আইনগুলোতে যে সমস্ত জায়গাতে দায় মুক্তি দেওয়া হয় নির্দিষ্ট কোনো বাহিনী কিংবা কোনো সংস্থা কিংবা ধরেন কোনো কর্তৃপক্ষকে, তখনই এই ধরনের একটা লাইন যুক্ত করা থাকে। তার মানে হচ্ছে এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে দায় মুক্তি দেওয়ার একটা বিধান এটার মধ্য দিয়ে দেওয়া হয়েছে। এবং মানে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়টা হচ্ছে আলাদা, আর অন্যদের বিষয়টা হচ্ছে আলাদা। কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি মানবাধিকার লঙ্ঘন যা ঘটেছে এর মধ্যে এটার বেশিরভাগকে, একেবারে 99%ই আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারাই গঠিত হয়েছে। তার মানে এই আইন আসলে একটা কাগুজে আইন হতে যাচ্ছে, আমি একদম অনুসিদ্ধান্ত টানলাম। আচ্ছা, এবার আসি হচ্ছে মানে কি বলে যে ভারতীয় হাই কমিশনের সাথে আমাদের প্রাইম মিনিস্টারের যে বৈঠক, নরেন্দ্র মোদীর সাথে মানে একটু দুঃখ নিয়ে শুরু করতে হচ্ছে। সেটা হচ্ছে 5 তারিখে যে সংবাদ সম্মেলন দিল্লিতে হয়েছে, এই সংবাদ সম্মেলনের পরে আমরা শুধু একটা কাগজে বিবৃতি দেখেছি। বিবৃতিটা মোরলেস ঠিক আছে, কাগজে হলেও, কাগজে দেওয়া হলেও ঠিক আছে, কিন্তু যে ধরনের ঘটনা ঘটেছে এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে, এটার পরবর্তী রিয়াকশনটা হওয়া দরকার ছিল হচ্ছে ইনস্ট্যান্ট। এই ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে ব্যাখ্যা চাইবে যে কেন একজন পলাতক খুনিকে, যিনি মানবতা বিরোধী অপরাধ করে বাংলাদেশের আদালতে যাকে আমরা সর্বোচ্চ সাজা দিয়েছি, তাকে কেন আপনারা এইখানে সংবাদ সম্মেলন করতে দিচ্ছেন। তাদের সংসদীয় কমিটি রিপোর্টে বলেছে যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কার্যক্রম ইন্ডিয়া করতে দিচ্ছে না। ইন্ডিয়ার ভূখণ্ড ব্যবহার করে পার্শ্ববর্তী কিংবা অন্য দেশের রাজনৈতিক কর্মকাণ্ড তারা করতে দেন না। রাজনৈতিক কর্মকাণ্ডের কথা তারা বলেছেন, অথচ নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ যে সংগঠন আওয়ামী লীগ এবং তাদের যারা
কি বলে যে সাজাপ্রাপ্ত যে নেতা শেখ হাসিনা সহ যারা আছে তাদেরকে আশ্রয় দেওয়া এবং তারা ওইখান থেকে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে সেইটা ডেকে নিয়ে তার কাছ থেকে ব্যাখ্যা চাওয়ার কথা। সেখানে আমরা দেখলাম আমাদের প্রধানমন্ত্রী তার সাথে বৈঠক করতেছে, সেটা হচ্ছে একটা মানে খুবই দুঃখজনক। এবং বৈঠকের মধ্য দিয়ে আমরা কিন্তু প্রকাশ্যে দুই পক্ষের কাছ থেকে এরকম কোনো ব্যাখ্যা কিংবা দুঃখ প্রকাশ পাইনি যে 5 তারিখের মধ্যে যে সংবাদ সম্মেলনটা খুনি হাসিনার নামে করা হয়েছে সেটা আসলেই মানে করা যে হলো, এটা কেন করা হলো সেটা ব্যাখ্যাও যেমন আমরা পাইনি, কোনো দুঃখ প্রকাশ আমরা দিল্লির পক্ষ থেকে পাইনি। আচ্ছা গেল। এবং এই 5 তারিখের সংবাদ সম্মেলনের মানে সহ গত 2 বছরে যা যা আওয়ামী লীগের লোকজনরা করেছে, ভারতের ভূখণ্ডকে ব্যবহার করে যেভাবে একটা সন্ত্রাসী গোষ্ঠী অপারেট করে, পার্শ্ববর্তী দেশ ব্যবহার করে একটা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীরা যেরকম অপারেট করে, সেই যে অপারেশন, এই অপারেশন বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক রায় গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এবং নির্বাচনের মধ্য দিয়ে এই রায়ের উপরে সরাসরি আঘাত, সেটার ব্যাপারে আমরা কোনো ব্যাখ্যা সরকারের কাছে কিন্তু আমরা পাইনি। মানে সরকার যে চেয়েছে এরকম কিছু আমরা পাইনি। বরঞ্চ ইন্ডিয়ান হাইকমিশন একটা কথা বলেছেন যে ভারত এবং বাংলাদেশের নাকি একটা শেয়ার্ড ড্রিম আছে, মানে একটা কি বলে যে শেয়ার্ড স্বপ্ন আছে। দিল্লির পক্ষ থেকে এই ধরনের কোনো কথা এই সমস্ত প্রেক্ষাপটের মধ্য দিয়ে গত 15 বছর কিংবা গত 50 বছর আমাদের এখানে দিল্লির যে পলিটিক্যাল এবং যে সম্প্রসারণবাদী যে হেজিমনি, এই হেজিমনির উপরে দাঁড়িয়ে এই ধরনের শেয়ার ড্রিমের কথা মানে হচ্ছে এটা একটা নতুন সম্প্রসারণবাদ। এইরকম কোনো সম্প্রসারণবাদী শেয়ার ড্রিম বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না। এই ব্যাপারেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সরকারের পক্ষ থেকে আমরা কোনো কি বলে যে মানে পদক্ষেপ আমরা দেখিনি। আমরা পরিষ্কার ভাষায় এই জায়গাটা বলতে চাই, পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপি একটা রাজনৈতিক দল, আমরা একটা রাজনৈতিক দল, তাদের সাথে আমাদের রাজনৈতিক প্রতিযোগিতা আছে। ওনারা ক্ষমতায় আছেন, ওনারা জনগণের পক্ষে থাকলে আমরা ওনাদেরকে সহযোগিতা করব, জনগণের বিপক্ষে যখন যাবেন আমরা বাধা দিব। খুব সিম্পল, কিন্তু এটা একটা ডেমোক্রেটিক স্পেকট্রামে। কিন্তু দিল্লি কোশ্চেন, আওয়ামী লীগ কোশ্চেন, এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটি কোশ্চেন। ন্যাশনাল সিকিউরিটি কোশ্চেন আপনি কিভাবে ডিল করবেন এইটা আপনাকে ক্লিয়ার করতে হবে। এটা নিয়ে কোনো রকম কোনো কি বলে দোদুল্যমনতা, কোনো রকম কোনো কি বলে যে দনমনো, এটা চলবে না। এই জায়গাতে আমি পরিষ্কার যে এই প্রশ্নগুলো মোকাবেলা করার জন্য অবিলম্বে, আমরা এটা বারবার বলেছি, প্রাইম মিনিস্টারের একটা ন্যাশনাল কাউন্সিল ওপেন করা দরকার, ন্যাশনাল কল করা দরকার যে এই ইস্যুকে আমরা কিভাবে ডিল করব। আমাদের বিচার ব্যবস্থা, আমাদের যে বিচারালয় যাকে ফাঁসির রায় দিয়েছে সে দিল্লিতে প্রেস কনফারেন্স করে তাকে প্রেস কনফারেন্স করতে দেওয়া হচ্ছে, অথচ একটা মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে যখন জেলে নির্যাতন করা হচ্ছে, বেগম খালেদা জিয়ার পক্ষে তো দিল্লি এই একই জায়গাতে সংবাদ সম্মেলন করার অনুমতি দেয়নি। আন্তর্জাতিক যে আইনজীবীরা এসেছিল তাদেরকে তো এই অ্যাক্সেস দেওয়া হয়নি, তাহলে দিল্লি এখন কেন দিচ্ছে? তার মানে পরিষ্কার দিল্লি হচ্ছে বাংলাদেশকে বোঝে শুধু আওয়ামী লীগ দিয়ে, একটা মাফিয়া সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামী লীগকে শুধু বোঝে। তো দিল্লিকে এই জায়গাতে একদম স্পষ্ট বার্তা দিতে হবে যে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের বিজয়ী যে শক্তি, তারা এই প্রশ্নে এক, এই মেসেজটা দিল্লিকে দিতে হবে এবং এইটা সরকারকে নেতৃত্ব নিতে হবে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে। একদম পরিষ্কার আলাপ। জি, জাহাঙ্গীর আলম দুলাল, আপনার কাছেও জানতে চাই একই প্রশ্ন যে ভারতের গোয়েন্দা প্রধান বাংলাদেশে আছেন, আবার গেল 2 দিন ধরে যে কূটনীতিক বার্তা চালাচালি, এর মধ্য দিয়ে যদি আজকে তথ্য উপদেষ্টা বলছেন যে ভারতের সাথে নতুন সম্পর্ক গড়ে উঠবে, স্বাভাবিকভাবেই যেহেতু প্রতিবেশী পরিবর্তনযোগ্য নয়, ফলে সেই সম্পর্কের মানদণ্ড আসলে কিভাবে দেখে বিএনপি সরকার? জি, সুন্দর প্রশ্ন করছেন। আপনার ভারতের যে রয় প্রধান আপনার পরাগ জৈন, উনি বাংলাদেশ আসছেন, এটা ঠিক আছে, উনি আসতেই পারেন, রয় প্রধানরা তাদের পররাষ্ট্রনীতির অংশ। তবে আপনার শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন এখানে কিন্তু তার ছবি দেখা যায়নি, শুধু কথা। আমরা এটা মনে করি এখানে এআই দিয়ে করা হয়েছে। আর নয়, শেখ হাসিনা সবসময় কিন্তু উনি কিন্তু মিডিয়া পাগল, সবসময় মিডিয়ার সামনে আসতে কথা বলতে পছন্দ করতেন, কিন্তু পুরো বক্তব্যে তার কোনো একটিবারের জন্য তার চেহারা দেখা যায়নি। সেটি ক্যামেরা অফ রাখতেই পারেন, সেটি তো এখন সে ক্যামেরা অফ রাখতেই পারেন, কিন্তু রাখার কথা না। এখন পর্যন্ত ফ্যাক্ট চেকের বিভিন্ন মাধ্যমেও কেউ বলেনি যে এটি এআই দ্বারা পরিচালিত। যা হোক, আমরা সেটা পুরোপুরি আমলে নিচ্ছি না, এবং এটা কিন্তু তীব্র প্রতিবাদ করা হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে। এখানে কিন্তু কোনো ধরনের শৈথল্য প্রদর্শন করা হয়নি। আর ভারতীয় যে হাইকমিশনার, তাকে বলা হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে তারা কিন্তু নড়েচড়ে পড়ছে।
এখানে বাংলাদেশ বর্তমান যে সরকার কোনো নতজন সরকার নয়। আমাদের এই বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কিন্তু তালপট্টি নিয়ে যুদ্ধ করেছেন ভারতের সাথে। তিনি কিন্তু কখনো কোনো ভাবে ইন্ডিয়ার আধিপত্যবাদ স্বীকার করেনি। তেমনি আমাদের এই বর্তমান সরকারের কোনো আধিপত্যবাদ ভারতের তাবেদারি স্বীকার করে না। তারা প্রতিবেশী, আমাদের বন্ধু হতে পারে, প্রতিবেশী হলে আচরণ করতে পারে, কিন্তু সেখানে আমরা বন্ধু হিসাবে প্রতিবেশী স্বাধীন রাষ্ট্র একটা স্বাধীন রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক। আপনি আওয়ামী লীগ আমলে দেখতেন সবসময় একটা কথা শুনতাম, ভাই বোন সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক। কিন্তু বর্তমান গভর্নমেন্ট কিন্তু এই ধরনের কোনো সম্পর্ক না। আপনি তখন কিন্তু সীমান্তে ডিজার্টসে লাশ পড়তো, আর এখন কিন্তু সীমান্তে একটা পুশিং করতে পারে, চ্যালেঞ্জ করে আমাদের বিডিআর জওয়ানরা। এটা কি আপনি মনে করেন না যে এই বর্তমান গভর্নমেন্টের সফলতা? তাই এক্ষেত্রে কীভাবে আপনারা আমাদেরকে দোষারোপ করেন যে বিএনপি ভারতের সাথে আপনার নতজানু আলোচনা করে, বা আমরা তো চ্যালেঞ্জ করে চলতেছি বিএনপি। এখানে তো আপনাদের, এবং আমি তো আপনি তো দেখবেন ভিডিওগুলো যেগুলো আপনি বের হয়েছে, দেখবেন যে বিডিআর জওয়ানরা আপনার বিএসএফকে আর হটাই দিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। তাই আমরা এই দেশ যেভাবে চলছে, হ্যাঁ আপনি যে একটা সুন্দর কথা বলছেন যে আমরা তো প্রতিবেশীকে চেঞ্জ করতে পারবো না, আর তার সাথে যদি সার্বক্ষণিক লেগে থাকি তাহলে তো দেশ চালানো যাবে না। আমরা তার সাথে প্রতিবেশীমূলক আচরণ করব, এবং বিশ্বের অন্য অন্য দেশের সাথেও আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। আমাদের প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া বলছে যে বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নাই। আমরা ওই ফরেন পলিসিতে এখন পর্যন্ত স্টিল আছি, এবং এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। এবং সেখানে আপনি দেখবেন আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশের সাথে 4096 কিলোমিটার সীমান্ত আছে। এই বিশাল সীমান্ত কিন্তু পাহারা দিচ্ছে আমাদের বিডিআররা। আর আপনার ওই তৎকালীন সময় 10 বছরে 1000 লাশ পড়ছে আওয়ামী লীগ আমলে, ফেসিক সরকার আমলে। এবং আপনার ইংল্যান্ডে একটা পত্রিকা এই এলাকা আমাদের সীমান্তকে তারা ট্রিট করতো যে লাশের ভাগার বলে ট্রিট করতো। তা আমরা তো সেই জায়গা থেকে উত্তরণ করছে। হ্যাঁ, এখন আমাদের সবে মাত্র 5 মাস হয়েছে, আমাদের সময় লাগবে। আপনারা সময় দেন, আস্তে আস্তে ভারতও বুঝুক। ভারত এতদিন এই দেশটাকে অলিখিতভাবে শাসন করেছিল শেখ হাসিনার মাধ্যমে, মানে তারা যেভাবে চাইতো ওইভাবেই চলছে। এখন এই যে দীর্ঘদিন তাদের যে একটা প্র্যাকটিস, এটা তো স্বাভাবিকভাবে তাদের কষ্ট লাগছে। আর এখান থেকে সরে আসতে তাদের একটু, যে এত বড় একটা ক্ষমতা ত্যাগ করছে, এটা একটু সময় লাগবে, আস্তে আস্তে দেখুক। আপনি এই যে প্রধানমন্ত্রীর সাথে এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের কাছে তাদের রাষ্ট্রদূতের সাথে দেখা করছে, আপনি তারা যে বসছে বডি ল্যাঙ্গুয়েজ আপনি দেখেন। বিগত দিনে ফেসিস্ট সরকার আমলে ভারতীয় হাইকমিশনে এসে বসতো পায়ের উপর পা উঠে, আর মন্ত্রী বসতো সে একদম 2 হাত নতজানু কাচুমুচু করে। এটা তো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। জি, আমরা আলোচনা আবারও ফিরবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। মিতি সানজান, একটু আপনার কাছে আরেকটি ভিন্ন প্রসঙ্গে জানতে চাই। রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে এবং সেখানে এবার ভোট হবে, দীর্ঘদিন পর ভোট হতে যাচ্ছে। এর আগে একক প্রার্থী থাকায় ভোট হয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে 70 অনুচ্ছেদ থাকার কারণে দলের বিপক্ষে ভোট দিতে পারছে না। কিন্তু ঐকমত্য কমিশন বা জুলাই সনদের যেই চেতনা বা সেই আলোকে শুধু অর্থবিল বা আস্থা ভোট ছাড়া বাকি সবখানে সদস্যদের নিজস্ব মতামতের ভিত্তিতে ভোট দেওয়ার কথা। কিন্তু আজকে হুইপ বলেছেন যে এইটি ভোট দিতে পারবেন না, এবং ভোট দিতে গেলে তাদের সদস্যপদ খারিজ হবে, যেহেতু 70 অনুচ্ছেদ এখনো বহাল আছে। আপনি আসলে কিভাবে দেখেন? জি, 70 অনুচ্ছেদ এটা তো বহাল আছে। সো রাবার স্ট্যাম্প পার্লামেন্ট বলে, লেজিসলেচার বলে একটা টার্ম আছে। সো যেখানে আসলে বোঝানো হয় যে ল মেকার্স যারা আছে তারা কিন্তু স্বাধীন যে চিন্তা, যেটা আমরা আবার আর্টিকেল 39-এ যদি আমরা দেখি যে একটা চিন্তার স্বাধীনতা বা বিবেকের স্বাধীনতা, তো সেই জায়গাটার সাথে তো ডেফিনেটলি এটা এক ধরনের কন্ট্রাডিক্টরি সিচুয়েশন অ্যারাইজ করছে। এবং আপনার ধরেন পার্লামেন্ট জায়গাটা কি, সেখানে ডিবেটের জায়গা, এবং সেখানে নিজের যে নিজস্ব মতামতটা যে প্রকাশের সেই জায়গাটা, সেটা তো সার্টেনলি সেখানে বাধাগ্রস্ত হচ্ছে যখন, এবং এক ধরনের দেখেন আপনি এটা পেনালাইজ করা, তাই না, যে সেই সদস্যপদটা সেটা ভেকেট হয়ে যাচ্ছে এবং সে যদি এগেনস্টে ভোট দিয়ে থাকে। সো এই কনসেপ্টটাই, যেটা আমার কাছে মানে আমার কাছে না, যে রাবার স্ট্যাম্প যে কনসেপ্টটা লেজিসলেচার যেটা বলা হয়, সেখানে আসলে সেটা নিয়ে অনেক ক্রিটিসিজম আছে, এবং ডেফিনেটলি এই ক্রিটিসিজমগুলো তো মানে আছেই, এবং এটা তো অবশ্যই আমার সেই স্বাধীনতা থাকছে না। এবং আলটিমেটলি আমার যে দলের প্রধান, তিনি যেই মানে পথে হাঁটছেন বা যেই জিনিসটা বলছেন, সেটাকেই কিন্তু আমার আসলে মানে অ্যাকসেপ্ট করতে হচ্ছে। সো ডেফিনেটলি আমার কাছে তো ডেফিনেটলি মনে হয় যে সেখানে অবশ্যই একটা স্বাধীন চিন্তা এবং ডিবেটের, বিতর্কের সেই জায়গাটিতে একটা বাধাগ্রস্ত হচ্ছে।
জি, ফরিদুল হক, আপনার কাছেও ভিন্ন আরেকটি প্রশ্ন। আজকে আমাদের বিমান পরিবহন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম একটি ঘোষণা দিয়েছেন, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য বিমান ভাড়ায় 50% ছাড় দেওয়া হবে। আপনার কাছে আমার প্রশ্নটা অন্য জায়গায়, সেটি হচ্ছে জুলাই যোদ্ধাদের প্রয়োজনীয় যেসব সহায়তা, সেই সবগুলো কি দেয়া শেষ, যে এখন তাদেরকে বিমানে ঘুরতে নিয়ে যাবো এরকম, নাকি এটি এক ধরনের নতুন আলোচনা তৈরি করা? জি, আমি এই উত্তরটাতে আসতেছি। এর আগে আরও দুইটা প্রশ্ন একটু আমি অ্যাড্রেস করি। সেটা হচ্ছে যে আমি আগের বারের ইয়েতে ভুলে গেছিলাম। আজকে 11ই আগস্ট হচ্ছে আমাদের একজন দক্ষিণ এশীয় কমরেড উমার খালিদ, তার আজকে জন্মদিন। তিনি তার 6ষ্ঠ জন্মদিন ফ্যাসিস্ট হিন্দুত্ববাদের কারাগারে পালন করছেন। তো উনি আমাদের, ধরেন আমরা যে একটা গণতান্ত্রিক এবং সমমর্যাদা ভিত্তিক যে দক্ষিণ এশিয়া চাই, সেই যে লড়াই আমাদের একেবারে, এই লড়াইয়ের মানে শুধু আমরা ঢাকায় বসে কিংবা বাংলাদেশে বসে করছি তা না, এই লড়াইটা মানে বিস্তৃত অনেক বেশি। উনি আমাদের একজন সহযোদ্ধা, আমি এটা মনে করি। তো আমি আজকের দিনে তাকে স্মরণ করতেছি। এবং যারা চেনেন না তাদের জন্য বলতেছি, 2020-এ যখন NRC/CAA বিরোধী যে আন্দোলন, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছিল, উমার খালিদ একজন JNU-র একজন ছাত্রনেতা ছিলেন, স্টুডেন্ট লিডার ছিলেন। এবং ওই আন্দোলনে উনি খুব সরব ভূমিকা, শাহিনবাগ আন্দোলন আমাদের মনে থাকার কথা, শাহিনবাগ আন্দোলনে উনি খুব সরব ভূমিকা কিংবা খুব গুরুত্বপূর্ণ রোল পালন করেছিলেন। যেই কারণে একটা ওই যে সন্ত্রাস বিরোধী আইন টাইপের একটা আইন দিয়ে দীর্ঘ সময়ের জন্য ওনাকে কারাগারে রাখা হয়েছে। তো আমরা আশা করি একসময় ওনাকে আমরা মুক্ত পাবো এবং আমাদের যে এই লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাবো। আজকের দিনে আমি ওনাকে স্মরণ করলাম। এবং আপনি যে প্রশ্ন করলেন, এটা তো ঠিক যে আসলে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের পুনর্বাসনের জন্য যা যা করা দরকার ছিল সব কাজ আমরা এখনো শেষ করতে পারিনি। আমাদের এখনো আরও অনেকগুলো কাজ করা দরকার। এর মধ্যে দিয়েও ধরেন মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে, এটা তো আসলে ঘুরতে যাওয়ার জন্য না, ঘুরতে যাওয়ার তো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে যে অনেকেই আমাদের বিভিন্ন কাজে, চিকিৎসার জন্য কিংবা ধরেন কাজের সূত্রে, পড়াশোনার জন্য অনেকের তো দেশে বিদেশে যেতে হয়। তো সেই জায়গা থেকে এটা সাধুবাদ জানানোর মতো ব্যাপার। কিন্তু এটার ভেতরে একটু পপুলিজম আছে। পপুলিজমের জায়গাটা হচ্ছে এরকম যে ধরেন কয়েকদিন আগে আমাদের বাংলাদেশ বিমান, রাষ্ট্রীয় যে বিমান সংস্থা, এই বাংলাদেশ বিমানের একটা ফ্লাইট কানাডা থেকে বাংলাদেশে আসার পথে যান্ত্রিক গোলযোগের কারণে রোমে তাকে অবতরণ করতে হয়েছিল। সেখানে একটা বড় সংখ্যক যাত্রী, যাদের ইন্টারন্যাশনাল পাসপোর্ট কিংবা বিদেশি পাসপোর্ট ছিল না, যাদের বাংলাদেশি পাসপোর্ট, তাদেরকে ইমিগ্রেশন পার হতে দেওয়া হয়নি। এবং 40 ঘন্টার মতো তারা ওইখানে মানে আটকা ছিলেন, মানবেতর পরিস্থিতির মধ্যে তারা কাটিয়েছেন। সেখানে আমাদের এই বিমান সংস্থার কর্মকর্তারা তেমন কোনো পদক্ষেপ নিতে পারেননি। এবং ওইখানে যে আমাদের একটা এম্বাসি আছে, যে এম্বাসিটা এই জনগণের ট্যাক্সের পয়সা যারা ওইখানে বসে বসে মজমাস্তি করে, তারাও কোনো মানে ভালো ব্যবস্থাপনা তাদের জন্য করেনি। তো এই ধরনের পপুলিস্ট কাজের তুলনায় এই বিষয়গুলোতে যদি মনোযোগ দিত মন্ত্রণালয়, তাহলে বাংলাদেশের মানুষ আরও বেশি করে আপনার ধরেন এই সেবাগুলো পেত। তারপরেও যেটা ওনারা বলেছেন, আমি এটাকে যে সাধুবাদ জানাই। কিন্তু আপনার যে প্রশ্ন, যে আমাদের জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবার, তাদের যে পুনর্বাসনের যে প্রশ্ন এবং তাদের চিকিৎসা সহ অন্যান্য যে প্রশ্নগুলো আছে, যেটা এখনো প্রপারলি আমরা ডিল করতে পারিনি, সেইগুলোকে আগে অ্যাড্রেস করতে হবে। এবং যেহেতু জুলাইকে আসলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে একটা অধিদপ্তর করে কিংবা ওইটার অধীনে নেওয়া হয়েছে এবং এটার দায়িত্বটা হচ্ছে প্রতিমন্ত্রীকে দেওয়া হয়েছে, যিনি একটু ধরেন টাইপের লোক, যে মাস্তান টাইপের লোক। হ্যাঁ, তো উনি তো ধরেন আবার নতুন উদ্যোগ নাকি নিয়েছে, শুনলাম যে আবার নতুন করে জুলাই যোদ্ধা তৈরি করবে। বিএনপির নেতাকর্মীদেরকে পুনর্বাসন করানো, মুক্তিযোদ্ধা ধরেন সংখ্যা বাড়ানোর যে ধরেন পুরনো যে খেলা, ওইটার মধ্যে সম্ভবত ওনারা ঢুকবে। তো এইটা আমি ওনাদেরকে একটু সতর্ক করতে চাবো, কারণ আপনারা ইতিমধ্যে যথেষ্ট পরিমাণ জুলাইয়ের বিপক্ষে দাঁড়াইছেন। হ্যাঁ, পুরনো জায়গায় বাংলাদেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন। কিন্তু এখন আগে যাদেরকে লিস্ট করা হয়েছে সেখানেও তো অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা আসলে প্রকৃত জুলাই যোদ্ধা ছিলেন। সেগুলো যদি থাকে অভিযোগ, সেগুলো আপনি ব্যবস্থা নেন। কিন্তু ওই যে নিজেদের লোকদেরকে দলভারী করার জন্য মানে ভুয়া জুলাই যোদ্ধা বানাবেন, সেটা যাতে না হয়। জি, জাহাঙ্গীর আলম দুলাল, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। দিনাজপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পর মামলা হয়েছে এবং সেই মামলায় জামাতের 5 জনকে আসামি করা হয়েছে। মামলায় 114 জনের নাম উল্লেখ করা হয়েছে, তার মধ্যে জামাতের হচ্ছে 5 জন। আপনার কাছে জানতে চাই যে আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে বিএনপির অনেক নেতাকর্মীরা হাজার মামলা খেয়েছে বলা যায় শব্দটি, মামলা শিকার হয়েছেন এবং পরে আবার সেটি বাতিলও হয়েছে।
তো এখন আবার উল্টো কাজটা শুরু হয়েছে কিনা, যে যেহেতু আমরা মামলা শিকার হয়েছি ফলে আমরা আবার অন্যদেরকে স্বীকার করব, না হলে আওয়ামী লীগের মিছিলে জামাত কর্মীরা কিভাবে মামলার অভিযুক্ত হন? দেখেন, এই যে নির্বাচন আসলো, কত নির্বাচনের আগ থেকে কিন্তু শুরু হয়েছে আওয়ামী লীগ আর জামাত একাকার হয়ে গেছে। তার কিন্তু এই আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য জামাত ইসলাম বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীদের তাদের দলে যোগদান করেছে, এবং তারা এবং আওয়ামী লীগ তো সবসময় একটা ট্রানজিট বা তারা একটা ডিপার্চার খুঁজে, এক্সিট প্ল্যান, তখন এক্সিট পেয়েছে, জামাতে ঘরে ঢুকে পড়ছে। আর জামাত তো সবসময় গুপ্ত রাজনীতি অভ্যস্ত। আগে জামাত আওয়ামী লীগের ঘরে গুপ্ত ছিল, এখন আওয়ামী লীগ জামাতের ঘরে গুপ্ত হয়ে এখন কাজ করতেছে। তো এখন ওরা দুইজন মিলে এখন বিএনপির বিরুদ্ধে তারা একত্র হয়েছে, এবং মিটিং মিছিল তারা এবং গুপ্ত কর্মকাণ্ড শুরু করে দিচ্ছে। এখন এটা একদম স্বাভাবিক বিষয়, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। জামাতের মিছিলে আওয়ামী লীগ থাকবে, এটা নর্মাল বিষয়, এবং ছিল, এই জন্যই মামলা হয়েছে। ভবিষ্যৎ দেখবেন আরো ছিল আওয়ামী লীগের, মিছিলটি ছিল আওয়ামী এই যে বললাম না, জামাত আর আওয়ামী লীগ এখন একাকার হয়ে গেছে। আচ্ছা, ওরা গুপ্ত, আগে তো জামাত ইসলাম শিবির সবাই আওয়ামী লীগের সাথে থাকতো গুপ্ত হয়ে, এখন ওরা এখন এদের আওয়ামী লীগের হয়ে জামাত মিছিল করে দিচ্ছে। আর ফরিদ ভাইয়ের প্রশ্নের উত্তর একটা দিচ্ছি, সে আমাদের মাননীয় মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীকে মাস্তান বলছে, এই কথাটা আমি প্রতিবাদ করলাম। এই কথাটা ঠিক বলেনি। একজন মন্ত্রী, তিনি একজন সংসদ সদস্য, একজন মন্ত্রী, এবং উনি একজন মাস্তান, উনি রাজনৈতিক নেতা। বলার কারণটা না না না, যে কারণে আপনি সে মাস্তান না, আটকে সিটিং অ্যাডভাইজারদেরকে মাহফুজ একটা সান্ডান নাম, আসিফ একটা আপনি সেটা বলতে পারেন না। 15 দিন যমুনা আটকে রাখছিল, একদম মাস্তানি। না, সে কোনো মাস্তানি কর্মকাণ্ড করে না, সে রাজনৈতিক কর্মকাণ্ড করছে। আপনার তার কর্মকাণ্ড পছন্দ হতে না পারে, কিন্তু তাকে মাস্তান বলে একজন মন্ত্রীকে, সেদিনও যে এবং এই ডকুমেন্টারি নিয়ে যখন প্রতিবাদ জানানো হয়েছে, সেদিন সে যে আচরণটা করেছে আপনি দেখেন, ওখানে অন্য মন্ত্রীরাও ছিলেন, অন্যরাও ছিলেন, তাদের আচরণ দেখেন। তার বয়স কম, তার ডেলিভারি হয়তো একটু পরামর্শ হতে পারে, কিন্তু সেটা মাস্তানে পর্যায়ে পুরো একটা ভিডিও ভাইরাল হয়েছে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক দেওয়ার সময় সিনিয়র নেতাদেরকে এইভাবে ধাক্কায়া শক্তি প্রয়োগ করে সামনে গিয়ে ধরেন দাঁড়াচ্ছে। এটা এই শক্তি প্রয়োগটাকে মাস্তানি বলে আমার কাছে মনে হয়। তাকে যদি মাস্তান বলেন, নাসির পাটোয়ারি কি বলবেন আপনি? বলেন তাহলে তাকে কি বলবেন? তার তো কোনো ভাষা নাই, দেখতে নাই তাকে দেওয়ার মতো। তাহলে নাসির পাটোয়ারি শুধু বিএনপি না, আমরা আপামর জনসাধারণ, যে সব জনগণ ওকে ডিসলাইক করে এবং ঘৃণা করে ওর আচরণ। ও তো কাউকে বাদ দেয় না, ওর না ওর বাবার বয়স তুললো বা দাদার বয়স তুললো, কাউকে তো পাত্তাই দেয় না। এমন সব কথা বলে না আপনার, না না আপনার আপনার কথা ওইটা আমি অপোজ করলাম। ছবি ওই যে পুষ্পস্তবক দেওয়ার সময় ধাক্কা দিয়ে সামনে যাওয়া, সিনিয়রদেরকে ধাক্কা দিয়ে ফেলাই দেওয়া, এটা মাস্তানি না। শুনেন, এখন সেটা বললাম বয়স কম, হয়তো কোন ক্ষেত্রে কিছু আমি একটু দেখি নাই, দেখলে হয়তো আমি এর মন্তব্য করতে পারতাম। কোন সময় ভাইরাল ছবি ভিডিও এটা দেখেন, তবে আপনার সে একজন মন্ত্রী, তাকে সম্মান দিয়ে কথা বলাটা উচিত। আমি তো ভাই আমরা চাই, আমরা চাই মন্ত্রীর জন্য তাকে সম্মান হইতেছে, ওনাকে পাবলিকের ট্যাক্সের পয়সা গাড়ি দেওয়া হচ্ছে, উনি এসি রুমে অফিস করতেছেন, ওনাকে হেয়ার রোডে বাংলা দেওয়া হচ্ছে। শেষ করতে হচ্ছে আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকে 24 ঘন্টার আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।